চিট ফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি বেআইনিভাবে বিক্রি, তালুকদার কমিটির হেফাজতে থাকা যে সম্পত্তি তা বিক্রির অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাজেয়াপ্ত 72 বিঘা জমি প্লট করে তা বিক্রি। ডিএমএসপি কে পদক্ষেপের সুপারিশ এসপি তালুকদার কমিটির। আসুন এ বিষয়ে আরো বিস্তারিত জানি, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আর এইগুলি হয়তো সম্ভবত দেখতে বাকি ছিল। 2013 সালে এই সারদা চিট ফান্ডের ঘটনা সামনে আসার পর সেই সময় রাজ্য সরকার প্রথম শ্যামল সেন কমিশন তৈরি করে আমানতকারী যারা অর্থ হারিয়েছেন তাদের টাকা ফেরাতে, এবং রাজ্যের নেওয়া যে শ্যামল সেন কমিশন কার্যত তারই ধাঁচে পরে কলকাতা হাইকোর্টের সেই সময় প্রধান বিচারপতি মঞ্জুরা চেল্লুরের বেঞ্চ একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে দেয়, একটা কমিটি তৈরি করে দেয়, যে কমিটি এই আমানতকারীদের টাকা ফেরতের বিষয়গুলি দেখভাল করবে। এবং একাধিক এরপর হাইকোর্ট হয়েছে, সুপ্রিম কোর্ট হয়েছে, এবং কখনো সেবি কখনো ইডি বিভিন্ন চিটফান্ডের সম্পত্তি সেগুলিকে অ্যাটাচ করছে বা বাজেয়াপ্ত করছে, এবং সেই বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করার জন্য, আমানতকারীদের টাকা ফেরানোর জন্য এই এসপি তালুকদার কমিটির কাছে সেগুলো জমা দিচ্ছে। কিন্তু আজব বা তাজ্জব ঘটনা এটা হচ্ছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে, সেখানে র্যামেল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেটা চিটফান্ড একটা কোম্পানি ছিল, তার 72 বিঘা সম্পত্তি যেটা এই এসপি তালুকদার কমিটির আন্ডারে, অর্থাৎ সেটাই তারাই এই মুহূর্তে কাস্টোডিয়ান, সেই জমি তারা বিক্রি করবে এবং আমানতকারীর টাকা ফেরত পাবে। এটা হচ্ছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দেওয়া পর্যবেক্ষণ বা নির্দেশ। কিন্তু সেই এসপি তালুকদার কমিটির আন্ডারে থাকা জমি সেগুলোই প্লট করে বেআইনিভাবে সেখানকার প্রভাবশালীরা সেগুলি প্লট করে বিক্রি করে দিচ্ছে। শুধু তাই নয়, সেই জায়গায় আরও অনেক কিছু হবে এইসব আশা দেখিয়ে বেশ কিছু মানুষ সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের রাস্তাও তৈরি করে দিচ্ছে। পুরো ঘটনাটা এসপি তালুকদার কমিটির কাছে অভিযোগ আকারে আনেন আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস সহ আরও অনেকে, এবং 17 ফেব্রুয়ারি সরাসরি মুর্শিদাবাদ জেলা শাসক এবং একই সঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার তাদের উদ্দেশ্যে এসপি তালুকদার কমিটি থেকে পরিষ্কারভাবে দুপাতার চিঠি, যেখানে সুপারিশ আকারে লেখা হয়েছে এই যে বেআইনি কাজ হচ্ছে সেটা ইমিডিয়েট স্টপ করতে হবে এবং পদক্ষেপ করতে হবে। যদি না করা সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করবেন আমানতকারীরা, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কাজেই সব মিলিয়ে কার্যত চুরির ওপর বাটপারি যেটা বলা হয়, আমরা কথায় বলে থাকি, কার্যত এমনই। আমানতকারীরা একে নিঃস্ব হয়েছেন। হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এসপি তালুকদার কমিটির কাছে যে সম্পত্তি রয়েছে যেগুলি বিক্রি করে তাদের টাকা পাওয়ার একটা ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল, সেই জায়গাতেও এবার সম্পত্তি কেউ বা কারা প্রভাব খাটিয়ে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ। এবং এসপি তালুকদার কমিটি এই সুপারিশ রাখলো মুর্শিদাবাদ জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে অবিলম্বে পদক্ষেপ করা। বেশ, দেখিয়েছিলাম সেদিন যে পদ্ম বিধায়কের কি পরিমাণ দাদাগিরি, তাও বা স্কুলে ঢুকে, ক্লাসরুমে ঢুকে। এবার সেই পদ্ম বিধায়কের দাদাগিরিতে এফআইআর, স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতেই এফআইআর। মঙ্গলবারের ছবি আপনাদেরকে দেখাবো। মঙ্গলবার ইন্দাসের কুশমুড়ি হাই স্কুলে নির্মলধারা যান, অনুমতি ছাড়াই ক্লাসে ঢোকেন, শিক্ষকের সঙ্গে ব্যাপক বিতণ্ডা। কি নিয়ে না, পরিচ্ছন্নতা নিয়ে তিনি সেখানে প্রশ্ন তোলেন। এবার স্কুলের যে অভিযোগ, সেই স্কুলের অভিযোগের ভিত্তিতে বিধায়কের বিরুদ্ধে এফআইআর। জানবো আরো বিস্তারিত, প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, একদমই স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইন্দাস থানায় যায় এবং ইন্দাস থানায় গিয়ে সেখানে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়, বিধায়ক যখন সেখানে যান তার সঙ্গে ক্যামেরা ছিল, মোবাইলের ক্যামেরা ছিল, এবং সেখানে তিনি অস্বাভাবিক আচরণ করেন, হুমকি দিতে থাকেন শিক্ষকদের। স্বাভাবিক ঘটনায় পঠন পাঠন ব্যাহত হয়, স্কুলের পড়ুয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। স্বাভাবিকভাবে স্কুলের যে নিরাপত্তা সুরক্ষা, এই বিষয়টি ভেঙে পড়ে এবং তিনি জানান একজন বিধায়ক জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি কোনো অনুমতি ছাড়াই ক্লাস চলাকালীন শিক্ষককে এই ধরনের হেনস্থা করতে পারেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তারা। সেদিনটি কি হয়েছিল যখন বিধায়ক স্কুলে পৌঁছন, ক্লাসরুমে ঢুকে হুম্বিতুম্বি দেখাবো আপনাদের। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষা অঙ্গন কেন এরকম শিক্ষাঙ্গন কেন? আপনি এই যে কথা বলুন,
শোন, আপনি মেজাজ দেখাবেন না একদম। আপনি মেজাজ দেখাবেন না, আমি নির্মল বাবু বলেছি। আমি আপনাকেও আপনি দিয়ে কথা বলি, আপনি না বলে ঢুকতে পারেন না। এবারে সাহেব আপনাকে বলছি। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাকে বলেছি। আপনি ছেলেমেয়েদের হ্যাঁ, বলেছেন। দেখুন, আমাদের স্টাফ এখন নয়, সেই বক্স তোদের কাছে বলেছি রে, ক্লাসে ঝাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এবারে সাহেব। আমি বারবার বলেছি, আমি না ওনাদের সাথে আমার এই নিয়ে এবারে সাহেব, আমাদের অনেক আর নিজেরা একটু অসহায় বোধ করছি এবং ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, সেই জন্য আমরা থানাতে একটু জানিয়ে রাখলাম। এমএলএ সাহেব এসেছিলেন এবং ক্লাসগুলোর মধ্যে আমাদের শিক্ষক মশাই দিকে বিনা পারমিশনে এবং হ্যারেস করেছেন এবং অন্যান্য সংবাদ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা একটু নিজেদিকে এবং ছাত্রছাত্রীরা যাতে ভালো থাকে বা কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই জন্য জানালাম। বিধায়ক হিসাবে যদি আমি স্কুলে যাওয়াটা আমার অপরাধ হয়, অভিযোগ করতেই পারে, সেটা জনগণ দেখবে, জনতা জনার্দন বিচার করবে। যে আমি যে স্কুলে যাচ্ছি, বিভিন্ন স্কুলে দেখছি তাদের মিড ডে মিলের খাওয়া কেমন হচ্ছে, ইয়ে করছে, সেটা আমার অপরাধ। সমাজের ভালো কাজ করতে গেলে তো সমালোচনা তো হবেই, সেটা তো সব স্বাভাবিক। এটা ওনাদের ব্যক্তিগত মতামত। ধরুন এমএলএ তার তো সিকিউরিটি থাকবে এবং ওনারা যেদিন স্কুলের উপরে ইয়েতে হয়েছে সেদিন তো ওনারা নিচে ছিল। মিথ্যা যদি কেউ অভিযোগ করে এতে বলার কি আছে, তাই না? সমাজে ভালো কাজ করতে গেলে সমালোচনা করবেই। স্কুলে বিধায়ক সাহেবের তত্ত্বাবধান করবেন। শ্রেণীকক্ষে প্রবেশ করতে গেলে অন্তত শিক্ষক মহাশয়ের একটা ন্যূনতম একটা পারমিশনের প্রয়োজন, এটা পর্যন্ত বিধায়ক সাহেব জানেন না। তিনি নিজে ভুল করেছেন, একটা শিক্ষককে উচ্চ স্বরে কথা বলছেন, আবার নিজে পোস্ট করছে দুর্নীতির তথ্য ফাঁস। একটা মাস্টারমশাইকে বলে শ্রেণীকক্ষে ঢোকেন, আর তিনি কি বিধায়ক হয়ে গেছেন বলে তিনি যেখানে সেখানে চলে যাবেন? পানিহাটিতে নেতার দখলে পার্টি অফিস বন্ধ করে মুদির দোকান নেতার। 15 নম্বর ওয়ার্ডে পার্টি অফিস দখলের অভিযোগ, নেতার বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীদেরই একাংশ। দলেরই প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা, তিনি তার যে দলীয় কার্যালয়, তৃণমূল কংগ্রেস কার্যালয়, সেটা দখল করে, রাতারাতি দখল করে সেখানে কিন্তু মুদি দোকান খুলে নিয়েছেন। এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মীরা। তারা যারা অভিযোগ করছেন যে তিলে টাকা দিয়ে এই তৃণমূল কংগ্রেস কার্যালয় তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে প্রাক্তন কাউন্সিলর কিভাবে এই কার্যালয় দখল করে মুদি দোকান খুলে ফেললেন, তারা এখন কোথায় বসবেন, কোথায় বসে তারা কাজকর্ম করবেন, দলের কাজকর্ম করবেন, এই নিয়ে কিন্তু তারা কিন্তু সরব হয়েছে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। গোটা অভিযোগে কিন্তু মুখে কুলু পেটেছে প্রাক্তন কাউন্সিলর এবং এই ঘটনায় একদম যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। বেশ, দীর্ঘদিন ধরে ওই পার্টি পিসটা ছিল এবং ছেলেপেলেরাও, পার্টির ছেলেপেলেরাও ঢুকতো ওখানে, কিন্তু তার পাশে ও একটা মুদি দোকান দিয়েছিল। প্রাক্তন কাউন্সিলর তাপস সিনহা পাশেও একটা মুদি দোকান দিয়েছিল, মানে পার্টি পিসের পাশে। কিন্তু বর্তমানে সেই মুদি দোকানটাকে ও তুলে দিয়ে পার্টি অফিস থেকে ছেলেপেলেদের বের করে দিয়ে ও পার্টি অফিসটা দখল করেছে। অবশ্যই দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের একটা ঐতিহ্যশালী পার্টি অফিস ছিল ওটা। সে একজন প্রাক্তন কাউন্সিলর ছিল তৃণমূলের, সেটা কি করে করতে পারলো, এটাই আমাদের প্রশ্ন। উপর নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা উপর নেতৃত্বের সাথে আছি। প্রয়াত কাজল সিনহা চলে যাওয়ার পর থেকে তার পরিবারের কাউকেই সেভাবে আর গুরুত্ব দেওয়া হয় না। আর শুধু খড়দা বলে নয়, সারা পশ্চিমবঙ্গে মানে পুরনো কর্মী যারা রয়েছে তাদের দলে কোনো সম্মান নেই, তাদের দলে কোনো জায়গা নেই। আর তাছাড়া এমনি বুঝতে পেরেছে যে আগামী 26-এ তো এই সরকারটা আর ফিরে আসবে না, তাই নিজেদের তো করে খেতে হবে। পার্টি অফিসে বসে থাকলে তো আর সংসার চলবে না, এই সংসার চালানোর জন্য মুদি দোকান খুলে ব্যবসা করছে। দলীয় ব্যাপার তো, আমাকে দলীয় ব্যাপারে খড়দহের দলকে জানাবো এবং শোভনদেব এখনো এমএলএ, আমি তাকে জানাবো, এবং যাতে দলীয় অফিস কোনো রকমেই নষ্ট না হয়, দলের অফিস যাতে দলেরই অফিস থাকে, তার জন্য আমার যতটুকু করণীয় আমি দলের উচ্চ পর্যায়ের মতো কথা বলে সেটা করবো। ওদের ঘরটা কি তার নাকি? স্যার দোকানই বা করবে কি করে পার্টি অফিসকে নিয়ে? আমি সানডে যাচ্ছি, আমি তো ব্যস্ত রয়েছি বলেন সানডে যাচ্ছি, দিয়ে দেখছি। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ এখান থেকে কিছু করতে পারবো না, আমি যাই, আমি যাচ্ছি। এ
এবার যে খবরের দিকে নজর রাখবো, বিহারের ভোটে কারচুপি। 42 জনকে নোটিশ পাটনা হাইকোর্টের। নির্বাচনী হলফনামায় ভুল তথ্যের অভিযোগ, শাসক বিরোধী 42 বিধায়ককে নোটিশ। জয়ী বিধায়কদের বিরুদ্ধে পরাজিতদের মামলা। ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। জয়ী বিধায়কদের জবাব চেয়েছে পাটনা হাইকোর্ট। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, যদি এই কারচুপির অভিযোগ সত্যি হয় তাহলে তো ভোটের ফলেও একটা বিরাট প্রভাব পড়তে পারে। নিঃসন্দেহে দেখো, তার কারণ যে 42 জন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে খুব তাৎপর্যপূর্ণভাবে বিহারের বিধানসভার যিনি স্পিকার অর্থাৎ প্রেম কুমার, তার নামও কিন্তু রয়েছে, অর্থাৎ তার কাছেও নোটিশ দিয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই 42 জন বিধায়ক, তার মধ্যে অধিকাংশই কিন্তু একেবারে জয়ী যে এনডিএ শিবির রয়েছে, সেই এনডিএ শিবিরের তরফ থেকেই রয়েছে। বলে রাখতে হবে যে 2025 নির্বাচনে এনডিএ শিবির কিন্তু বিপুল সংখ্যায় তারা আসন জিতেছিল। 243 সংখ্যার বিহার অ্যাসেম্বলিতে 202টি আসন পেয়েছিল এই এনডিএ জোট। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 42 জন বিধায়ককে নোটিশ পাঠানোয় এক নিঃসন্দেহে বড় কিন্তু এই মুহূর্তে আলোড়ন পড়ে গেছে বিহারের রাজনৈতিক মহলে। তার কারণ স্পিকার সহ যে 42 জন বিধায়কের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, তাদেরকে কারণ দেখাতে বলা হয়েছে। মূলত পরাজিত যারা বিধায়ক, যারা প্রার্থীরা ছিলেন, তারা অভিযোগ করেছিলেন যে এই বিধায়ক যারা জয়ী হয়েছেন তারা তাদের এফিডেভিটে তথ্য ভুল দিয়েছেন বা তথ্য সম্পূর্ণ দেননি। সেটা জানার পরেও স্ক্রুটিনিতে পর্যাপ্ত স্ক্রুটিনি না করে ইলেকশন কমিশন অ্যালাউ করেছেন তাদেরকে নির্বাচনে লড়ার জন্য। ফলে যদি এটা প্রমাণ হয়ে যায় যে তারা তথ্য ভুল দিয়েছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিধায়ক পদও খারিজ হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে বড় সড়ো কিন্তু রদবদলের আশঙ্কাও রয়ে যাচ্ছে এই মুহূর্তে বিহার অ্যাসেম্বলিতে। একেবারে। এবং এই যে এই কারচুপির অভিযোগ তা আদালত পর্যন্ত গড়ালেও আমরা দেখেছিলাম বিহার নির্বাচনের ফলাফলের পরেই বেশ কিছু পলিটিক্যাল পার্টিজ বিহারের, অবশ্যই তারা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। তারা অনেকেই বলেছিল অদৃশ্য শক্তি কাজ করেছে বিহারের নির্বাচনে, যেই পার্টিগুলোকে মানুষ চিনতই না তারাও 1 লক্ষ ভোট পেয়েছে। কিছু মানুষ ইভিএম এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বিহার ভোটের ফলাফলের পর। আর এবার পাটনা হাইকোর্টে জয়ী বিধায়কদের যে জবাব তলব করা হয়েছে, সত্যি তো সিগনিফিকেন্ট। কারচুপির অভিযোগ যদি সত্যি হয় তাহলে গোটা বিহার রাজনীতিতেও একটা পথ পরিবর্তন হতে পারে। कि वोट चोरी हुई है ये आम आवाम जानती है, और चुनाव आयोग जिस तरह से ईवीएम का खेला किया है ये आम आवाम जानती है। वोट महागठबंधन को मिला है, रिजल्ट मिल रहा है एनडीए को, तो इसलिए कानून का शरण लेंगे और कानून जो कहेगा वो हम लोग मानेंगे। अज्ञानी लोगों ने इलेक्शन पिटीशन डाला है, दूध का दूध पानी का पानी हो जाएगा। हाई कोर्ट में इसका मुकम्मल जवाब देंगे, चिंता मत करिए। সিপিআইএম ছেড়ে ফের তো প্রতিকুর রহমানের। প্রশ্ন করায় দলে কোণঠাসার অভিযোগ প্রতিকুরের। কথা না শোনায় 2 বছর নিষ্ক্রিয় করে রাখার অভিযোগ। মোহাম্মদ সেলিমকেও নিশানা প্রতিকুরের। দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি বলতে হবে সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফ্রড নেই। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম যে ভাই আমার এই সমস্যা হয়েছে। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো। আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি, তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না, ভয় পাচ্ছেন কেন? এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকুর রহমানের বসবার জন্য ওনার সময় হতে পারেন। সিপিআইএম ছেড়ে কোন পথে প্রতিকুর রহমান? প্রতিকুরের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জোর জল্পনা। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে
আমার এখনো মনে হচ্ছে যে ভাই আমাকে যখন যদি মৌচাকে মৌমাছি কামড় দেয় তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো দুটো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলবেন থেরে বাকি গিয়ে তৃণমূলেই যাবেন। জানি না, এখন সময় বলবে। খেলোয়াড়দের ভিখারি দশায় পাক হকিতে আলোড়ন পড়ে গিয়েছে নির্বাসিত পাক হকি দলের অধিনায়ক। 2 বছরের জন্য নির্বাসিত শাকিল আহমেদ বাদ সরলেন পাক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট। বিদেশে পাক হকি দলের ভিখারি দশা, বিদেশে খেলোয়াড়দের হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন হকি অধিনায়ক। অতনু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অতনু, শাকিল আহমেদ বাদ পাকিস্তান হকি দলের অধিনায়ক গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন লাহোরে নেমেই, তারপরেই মনে করা হচ্ছে তার উপর একটা চরম শাস্তি চলে আসতে পারে। কারণ পাকিস্তানের আমরা যদি ইতিহাস দেখি তাহলে পাকিস্তান খেলোয়াড়রা কখনোই যদি ফেডারেশনের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে তাকে নির্বাসিত করা হয়। তো সেই মতো এখানেও দেখা গেল যে নির্বাচিত করা হয়েছে 2 বছরের জন্য হকি খেলতে পারবেন না অধিনায়ক, পাকিস্তান হকি দলের অধিনায়ক। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, এই যে ভিখারি দশা পাকিস্তান হকি দলের, সেই ভিখারি দশা নিয়ে মুখ খোলার পরে সমস্যা এমন জায়গায় চলে গেছে, পাকিস্তান হকি ফেডারেশনের প্রেসিডেন্ট যিনি, তিনিও স্টেপ ডাউন করলেন, অর্থাৎ সরে গেলেন। মেনে নিলেন যে কোথাও একটা গলত ছিল, কোথাও একটা ভুল ছিল। ভুলটা কত মারাত্মক, পাকিস্তানের হকি দল যারা অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেখানে সিডনি বিমানবন্দরে নামার পর 12 থেকে 15 ঘন্টা অপেক্ষা করে থাকতে হলো। কোনো হোটেল নেই, হোটেলে যাওয়ার বাস নেই। এরপরে যখন একটা হোটেল পাওয়া গেল, দেখা গেল সেটা একটা সস্তার হোটেল। শেষমেশ যখন অন্য একটা হোটেলে পৌঁছানো হলো, তাদের যা টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা যথেষ্ট ছিল না। এমন অবস্থা হয়েছে, অন্তত পাক হকি দলের অধিনায়কের কথা যদি ধরতে হয় তাহলে তিনি বলছেন যে কখনো কখনো হোটেলে নিজেদের ডিশ বাসনপত্র নিয়ে তারপরে খেলতে যেতে হয়েছে। এইসব অভিযোগের জন্য এবার চরম শাস্তির মুখে পাক হকি দলের অধিনায়ক। ওকে, सिडनी उतर के ज़्यादा 14-15 घंटे हम वहाँ पे ओपरा स्ट्रीट पे लवारसों की तरह घूमते रहे। किसी बंदे ने हमारी टीम का कोई एहसास नहीं किया। मैंने फील किया कि बात मेरे मुल्क की है, मेरे मुल्क की बदनामी नहीं होनी चाहिए। मैंने इंडिया को जो है वो फेस करने के लिए वीडियो बनाई कि हमारे सारे हालात बिल्कुल ठीक हैं, टीम के साथ कोई ज़्यादती नहीं हो रही। दरअसल ये बात बिल्कुल झूठ थी। सुबह उठ के लड़के अपना ब्रेकफास्ट खुद बना रहे हैं, उसके बाद लड़के जो वो बर्तन 2-3 घंटे बर्तन वॉश कर रहे हैं, उसके बाद जो वो अपने बेडरूम साफ़ कर रहे हैं, अपने वो टॉयलेट जाके साफ़ कर रहे हैं। हमारे पास रेस्ट का टाइम है ही नहीं बिल्कुल ज़्यादा। मुझे नहीं अब लगता कि स्पोर्ट्स बोर्ड गलत है या पाकिस्तान हॉकी फेडरेशन गलत है, पर एक चीज़ ज़रूर ये है कि पाकिस्तान हमारी टीम की जो मैनेजमेंट है, इन्होंने हमारे साथ बहुत ज़्यादा झूठ बोले हैं।